করতে চাই, তবে আমি শুরুটা মুর্তজা ভাই আপনাকে দিয়ে করতে চাই যে আক্তার হোসেনকে নিউ ইয়র্ক প্রবাসী আওয়ামী লীগের হেনস্থার ঘটনায় নিউ ইয়র্ক কনসুলেটের সব কর্মীকে চাকরিচ্যুত করার দাবি তুলেছে এনসিপি। এর আগেও নিউ ইয়র্ক ও লন্ডনে জনাব মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টায় দেশের কূটনৈতিক মিশনে ব্যর্থতার কথা বলা হয়েছে। কেউ কেউ ব্যর্থতার কথা বলছেন, কেউ কেউ স্যাবোটাজের কথা বলছেন যে তারা যে আসলে ভিআইপি দিয়ে বের হতে পারেননি সেই তথ্যটি ভিতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলে এইটার সম্মুখীন তারা হতে পেরেছেন। এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন? আপনার বক্তব্য শুনে আমরা দীপু ভাইয়ের বক্তব্য একটু শুনবো। জনাব গোলাম মুর্তজা। ধন্যবাদ আপনাকে। ঘটনাটা ঘটে গেছে, ঘটনাটা ঘটার পরিপ্রেক্ষিতে এখন নানাবিধ আলোচনা, পর্যালোচনা, আলোচনা, সমালোচনা, নিন্দা ঘটনাগুলো নিয়ে করছে। এনসিপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে, এক ধরনের ক্ষিপ্ততা আছে তাদের কথার মধ্যে, এবং সেটাকে আমি মোটেই অস্বাভাবিক কিছু মনে করছি না। এবং তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে এখানে যারা দায়িত্বরত ছিল, যদিও কনসুলেট, বাংলাদেশ কনসুলেট, নিউ ইয়র্কের যে বাংলাদেশ কনসুলেট, এটা তো সরাসরি এর সঙ্গে সম্পৃক্ত নয়। নিউ ইয়র্ক কনসুলেট মূলত সম্পৃক্ত 27 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রোগ্রামটা আছে বাংলাদেশি এনআরবির সঙ্গে, মানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে, সেই জায়গাটায় অনেকটা সম্পৃক্ত। এই ইউএনের এই প্রোগ্রামের পুরো ব্যাপারটা দেখাশোনা করে এখানে দূতাবাস তো থাকেই ওয়াশিংটন ডিসির, মূলত পার্মানেন্ট মিশন জাতিসংঘের। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এটা সবাইকে মিলেই তো একটা সরকার, সবাইকে মিলেই তো পুরো ব্যাপারটা। তো এই কারণেই এই ব্যাপারটা আলোচনায় আছে যে কার ব্যর্থতার কারণে কিভাবে হলো। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি বিবৃতি দেয়া হয়েছে। আর আমি যেটুকু বলি যে এখানে দুইটা প্রসঙ্গ এসেছে। আপনার প্রশ্নের মধ্যে তার কিছুটা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে 6 জন রাজনীতিবিদ আসলেন। এই 6 জন রাজনীতিবিদের মধ্যে একজন যেহেতু যুক্তরাষ্ট্রেই থাকেন, সঙ্গে এসেছেন 5 জন। এই 5 জন কেন ডক্টর ইউনূসের সঙ্গে বের না হয়ে, একসঙ্গে বের না হয়ে এই 5 জন কেন আলাদা বের হলো? ডক্টর ইউনূস কেন তাদেরকে সঙ্গে নিয়ে আসলেন না? এই প্রসঙ্গটা সামনে এসেছে। এটার ব্যাপারটা এখন জনে জনে গিয়ে বলা মুশকিল, এবং কতখানি পরিষ্কার করে বলা যায় সেটাও একটা ব্যাপার। তারপরেও আমি যেহেতু আপনার অনুষ্ঠানে যুক্ত হয়েছি, আমি একটু দর্শকদের একটু বলতে চাই। মানুষ বিচার করবে যে আসলে কার ভুল কার ব্যর্থতা, সেটা আলাদা। যখন প্লেন ল্যান্ড করে, উড়োজাহাজটি যখন ল্যান্ড করে, উড়োজাহাজটি কালকে প্রায় 40 মিনিট মতো ডিলে ছিল। যখন ল্যান্ড করার পরে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পুরো ব্যাপারটা দেখাশোনা করা হচ্ছিল। এমনিতেই ভিআইপিদের, রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা দেয়া হয়। আর ডক্টর ইউনূসকে কেন্দ্র করে, সরকারকে কেন্দ্র করে, এনসিপি কে কেন্দ্র করে, যেহেতু যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছিল, এবং ইতিপূর্বে তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল, প্রতিবাদ পর্যন্ত আমার কোনো বক্তব্য নাই, প্রতিবাদ করতেই পারে। তো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে যেহেতু যুক্তরাষ্ট্র সরকারের সকল সংস্থাকে জানানো হয়েছিল বিষয়টি যেন তারা দেখভাল করেন, এবং তারা সেই অনুযায়ী প্রস্তুত ছিল। সিক্রেট সার্ভিস বিশেষ গাড়ি একেবারে এয়ারপোর্টে যে জায়গাটাতে প্লেন থেমেছে প্রথমে, সেই জায়গাতে যায়, সবাইকে সেখানে তারা গাড়ি থেকে নামেন এবং তাদেরকে সেই গাড়িতে সিক্রেট সার্ভিসের তত্ত্বাবধানে তোলা হয়। একটা বিশেষ গেট দিয়ে নিয়ে আসা হয়, সেই বিশেষ জায়গা থেকে নিয়ে আসা হয়। কিন্তু ওই জায়গাটাতে যে বিপত্তিটা বাঁধলো, যে সমস্যাটা যে জায়গাটাতে তৈরি হলো, দেখা গেল যে 5 জন রাজনীতিবিদ যারা সঙ্গে এসেছেন, তাদের যে ভিসা ক্যাটাগরি, সেই ভিসা ক্যাটাগরি ডক্টর যে ভিআইপি গেট দিয়ে ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধানের সঙ্গে বের হয়ে আসার যে ব্যাপারটা থাকে, তাদের ওই ভিসা ক্যাটাগরি এটাকে পারমিট করে না। তখন এদেরকে বলা হয়, ইমিগ্রেশন থেকে বলা হয় যে এদেরকে এই সাধারণ লাইন দিয়ে যেতে হবে। সেই সময় ডক্টর ইউনূস নিজে গাড়ি থেকে নেমে ইমিগ্রেশনের সঙ্গে কথা বলেন, সিক্রেট সার্ভিসের সঙ্গে কথা বলেন যে তারা আমাদের ভিআইপি, তারা আমাদের সফর সঙ্গী, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, বয়স্ক ছিল, তরুণ ছিল, মির্জা ফখরুলের বয়স কথা বলছি আমি, যে এদেরকে একই সঙ্গে যাওয়া দরকার, আমার সঙ্গে যাওয়া দরকার। কিন্তু ইমিগ্রেশন এই অনুরোধটা রাখে না, তারা বলে যে আমার আইন পারমিট করে না। তখন তাদের সাধারণ লাইন দিয়ে আসতে হয়, এবং সাধারণ লাইন দিয়ে আসতে গিয়ে আরেকটু বিপত্তি বাধে।
কারো কারো ফিঙ্গারপ্রিন্ট মেলানোর সময় ফিঙ্গারপ্রিন্টের মেশিনের সমস্যা হোক, অন্য যে কোনো কারণে হোক, সেখানে বেশ কিছুটা দেরি হয়ে যায় ইমিগ্রেশন লাইনে। এর মধ্যে সম্ভবত একজনের, ওই যুক্তরাষ্ট্রের থাকে না যে ইমিগ্রেশন অফিসারের কাছে আসলে আবার ফার্দার কিছু চেক করার জন্য আরেকজনের কাছে পাঠায়, একজনের সম্ভবত এরকমও হয়েছিল। সবকিছু মিলিয়ে এদের বের হওয়ার ওই প্রক্রিয়াটা অনেক সময় লেগে যায়, অনেক দেরি হয়ে যায়। অনেক দেরি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা যখন বের হয়ে আসেন, বের হওয়ার সময় গেটের সামনে আওয়ামী লীগের কিছু লোকজন দাঁড়িয়েছিল, সংখ্যায় যে তারা খুব বেশি ছিল তা নয়। তো ওই জায়গাটাতে দুর্ঘটনাটা ঘটেছে এবং সেই দুর্ঘটনার এখন দায় দেয়া হবে, একে দায় দেয়া হবে, ওকে দায় দেয়া হবে। সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে, আমি যেটা জানি যে একটা তদন্ত, নিজেরা একটা তদন্ত করা হচ্ছে এবং তদন্ত করে একটু খতিয়ে দেখা হচ্ছে যে আসলে কোন জায়গায় আমাদের নিজেদের কোনো দুর্বলতা আছে কিনা। সেই দুর্বলতা যদি থেকে থাকে, আপনি যেটা বলছেন ভেতর থেকে কোনো তথ্য পাচার করা হয়েছে কিনা, তাদেরকে বিশেষভাবে জানানো হয়েছে কিনা, এই সমস্ত সবগুলো অভিযোগ বিবেচনায় নিয়ে একটু দেখা হচ্ছে যে কোন জায়গা থেকে কি ঘটলো এবং তার পরিপ্রেক্ষিতে আমার ধারণা যে পরবর্তী আপডেটটা পাওয়া যাবে এবং জানা যাবে। মুর্তজা ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি মানে একদম মানে ভালো মতোই একজন আমাদের সাবেক কালের পেশা মানে রিপোর্টারদের মতো আপনি চমৎকার বর্ণনা দিয়েছেন, কিন্তু আমি এখানে একটা ছোট প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যারা এসছেন তারা কি এটা জানতেন না যে দুই রকম ভিসা ক্যাটাগরির যদি থাকে উনারা কোনো দিন এই নিরাপত্তা প্রোটোকল পাবেন না? যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসই বলুক আর ডোনাল্ড ট্রাম্পই বলুক, এইটা যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে একবার আসার অভিজ্ঞতা আছে তারাও এটা জানেন যে এইরকম ভিসা ক্যাটাগরি সেরকম নিরাপত্তা বলয় তারা পাবেন। মানে ওনারা হত্যা দিয়ে পড়ে থাকলেও ওদেরকে ভিআইপি টার্মিনাল ব্যবহার করতে দেয়া হবে না বা এইটা ব্যবহার করতে দেওয়া হবে না। মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বেশিবার আসি নাই, 12, 13, 15 বার আসছি, কিন্তু আমি প্রথমবার থেকে এটা জানি, কারণ প্রথমবার থেকেই এটা আমাকে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে 2003 সাল থেকে। এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের তার প্রোটোকল এটা জানতেন না? এটা যে কোনো কারণেই হোক, এখন আপনি যে প্রশ্নটা করছেন, আপনার এই প্রশ্নের যে খুব সরাসরি বা সঠিক কোনো জবাব আমার কাছে আছে তা না। আমার একটু সমস্যা হচ্ছে খালেদ, আমি যেহেতু সাংবাদিক, তো সেই সাংবাদিক হওয়ার কারণে আমি যে কোনো বিষয়ই একটু ঘুরিয়ে পেঁচিয়ে, আপনি যেহেতু প্রশ্ন করেছেন তার একটা জবাব দিতে হবে, এদিকেও গেলাম না ওদিকেও গেলাম না, কিছু একটা পেঁচিয়ে টেচিয়ে বললাম, আমি আসলে ওই কাজটা করতে চাই না, করতে পারিও না। তো সেই কারণে আপনি যে প্রশ্ন করেছেন, আমার ধারণা যে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন, আমি নিজের কেউ যদি বলি, আমি নিজেই পুরো ব্যাপারে সেটাও আমার সম্পৃক্ততা নাই, কিন্তু তারপর আমি দায় এড়াচ্ছি না। এই ব্যাপারটা ডেফিনেটলি সেইভাবে প্রথম অবস্থাতে নজরে নেওয়া হয় নাই। এর একটা কারণ হয়তো হতে পারে, যেহেতু পলিটিশিয়ানরা একেবারে শেষ দিকে এসে সফরে যুক্ত হয়েছেন, যুক্ত হওয়ার কারণে হয়তো এই বিষয়টি ওইভাবে খতিয়ে দেখা হয় নাই, বিবেচনায় নেওয়া হয় নাই। যদি বিবেচনায় নেওয়া হতো তাহলে হয়তো প্রথম থেকেই জানা থাকতো, যদি জানা থাকতো তাহলে হয়তো বিষয়গুলো এরকম নাও হতে পারতো। নিশ্চয়ই আপনি যে প্রশ্ন করেছেন এবং মানুষ যে সমালোচনা করছেন, এটা তো একটা যুক্তি আছে। আমি অবশ্য বিএনপির অ্যাঙ্গেল থেকেও আপনাকে একটু প্রশ্নটা করতে চাই, কিন্তু আমি আগে দিবু ভাইকে শুনে আসি যে যারা পরে এসে যুক্ত হয়েছে তাদের মধ্যে তাসনিম যারা ছিলেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আখতার হোসেন আগে থেকেই যুক্ত ছিলেন এবং সমালোচনার মুখে আমি অনেক সমালোচনা করেছিলাম, বিএনপি থেকে 2 জন কেন, ওরা একজন কেন। পরে দেখলাম যে আবার আমাদের এই সরকার খুব কথা শুনে তারা আবার সবাই থেকে 2 জন করে নিয়েছেন। মানে এক অদ্ভুত। আমরা এইটা নিয়ে আপনার সাথে কথা বলবো। আমি একটু দীপু ভাইয়ের মতামত একটু শুনে আসি যে দীপু ভাই, এইবার কিন্তু মানে আওয়ামী লীগের হয়েছে কি, যারা বিদেশে আওয়ামী লীগ থাকে তারা অনেক মজা পাইছে। মজাটা পাইছে হচ্ছে লন্ডনে মাহফুজ সাহেবকে আক্রমণ করে, নিউ ইয়র্কে মাহফুজ সাহেবের প্রতি এক ধরনের এটা করে, এবং এইবার এটা প্রায় ঘোষণা দিয়েও এটা করছে। এটা আমি একরকম ভাবে যেরকম বলতে পারি যে মজা পাইছে। অন্যদিকে আওয়ামী লীগের তো আসলে কিছু করার নাই। দেশে আপনি তার রাজনীতি করতে দিবেন না, তার নামে মামলা দিবেন, সে বাইরে হলে আপনি এটা করবেন, সে তো যেইখানে যখন পারবে এরকমই করবে মনে হয় আর কি। কিন্তু এই যে গতকাল ঘটনাটা ঘটছে, এইটার ক্ষেত্রে মানে যেখানে আমরা সবাই লজ্জা পাইছি, আমাদের সবার মানে মাথা হেট হয়েছে, এবং আওয়ামী লীগের লোকজনও কিন্তু খুব গর্ব করে বলতেছে এরকম, মানে কেউ কেউ হয়তো নিশ্চয়ই বলতেছে। এইটারে আপনি আসলে কি হয় দেখেন, এটা কনসুলেটের ব্যর্থতা। এনসিপি আবার এক কাঠি বাড়া, কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে, মানে কনসুলেটের একটা লোককেও রাখা যাবে না। ওদের কোনো লোক যায় না,
ওকে রিসিভ করতে, মানে আর কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে, কনসুলেট থেকে হচ্ছে মানে ইয়া করছে, মানে এনসিপি একটা, মানে আমি এনসিপির পজিশন বুঝিই না আসলে। দীপু ভাই যদি একটু বলতেন। আচ্ছা, আমি বলার আগে আমি একটু ডিফেন্ড করি এই যুক্তিতে, যে যেই প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে? বিরোধী দলের এই ধরনের প্রতিবাদের ভাষা কি আমরা অতীতে দেখি নাই? গত 15 বছরে আওয়ামী লীগের মানে স্বয়ং যে প্রধান এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, মানে তার বহরকে ঘিরে বা মন্ত্রীদেরকে ঘিরে এরকম অসংখ্যবার কিন্তু ঘটনা ঘটছে। বিষয়টা হলো যে আক্রমণ করা হয়েছে কিনা, কোনো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে কিনা, সেটা তো হয়নি। এই ডিম ছোড়া, মানে জুতা ছোড়া, এগুলি তো অহরহ পশ্চিমা বিশ্বে। এইটুক পর্যন্ত আমার ধারণা যে এটাকে আর সন্ত্রাসী ঘটনা মনে করা হয় না, এটাকে তারা মনে করে একটা বিক্ষোভের একটা প্রকাশ হিসেবে দেখে। তো এটা যদি আমরা রাজনৈতিকভাবে বিবেচনা করি, তাহলে আমাদেরকে, হ্যাঁ অবশ্যই তারা অতিথি, তাদেরকে ডিম ছুঁড়ে মারছে, পিছনে লাগছে, এটা কিন্তু এটা কি মানে রাজনৈতিক বিক্ষোভের মধ্যে কি এটা খুবই অস্বাভাবিক? মানে আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বিবেচনা করি, যে তারা যদি বলতে পারে যে তাদের তো এইরকম অবস্থার মধ্যে হয়েছে, সুতরাং তারা একটা ডিপ মারছে, তারা তো কোনো মানে পাথর মারে নাই, অস্ত্র দিয়ে আঘাত করেনি, তো এটা কি এমন মানে প্রতিবাদের তাহলে কি হবে? দীপু ভাই, মানে দীপু ভাই আওয়ামী লীগের বন্ধুরা আমার উপরে রাগ করতে পারে, কিন্তু ঘটনা হইতেছে কি, অন্য সময় প্রতিবাদগুলি আমরা দেখছি যে সাবেক প্রধানমন্ত্রী বা তার সরকার অন্য লোকেরা যখন গেছে, এইটা হচ্ছে যে একটা মোটামুটি ভাবে ব্যারিকেড দেয় একটা জায়গার ওপাশে থেকে তারা স্লোগান দিয়েছেন, তারা অনেক রকম কথা বলেছেন, কেউ নানা ধরনের অঙ্গভঙ্গিও করেছেন। কিন্তু এইখানে হয়েছে কি, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আক্তার হোসেন, তাসনিম যারা, তারা যখন বাইরে ছিলেন, তারা কিন্তু একদম গায়ে গা লাগোয়া ছিলেন, তারা এতটুকু কাছাকাছি ছিলেন এবং তারা খুবই আক্রমণাত্মক, আমি বলবো কিছুটা অশালীন ভাষায়, কিছুটা না মানে অশালীন ভাষায় তারা গালাগালি করতেছিলেন। এইটা হইছে আর কি, এইটা আমার কাছে মনে হয়েছে যে, কিন্তু আমি খালেদ, আমি যেই ভাষাগুলি শুনছি তার মধ্যে কিন্তু একজন বলছে যে এই আপারে দিস না, ওই আক্তারকে দে, রাজাকারে দে। হ্যাঁ, এখানেও কিন্তু তাদের মধ্যে কেউ সেন্সিবল লোক ছিল, যাতে তাসনিম যারা যেহেতু নারী, তার যাতে সম্মান সম্ভ্রমটা রক্ষা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খেয়াল করেন, উনার এত কাছে, উনারা পারলে কিন্তু ধাক্কা দিলেও কিন্তু বাগে ছিল। মোট কথা আওয়ামী লীগের এই বিক্ষুব্ধ নেতা কর্মীদের বাগের মধ্যে থাকার পরে তারা যেইটুক করেছে, এর থেকেও কিন্তু বেশি হইতে পারতো, কারণ কোনো বাধা ছিল না। তাহলে এইটাকেও আমাদের মাথায় রাখতে হবে যে রাজনৈতিক বিষয়টা তো, যারা গেছে তারা হয়তো রাষ্ট্রের অতিথি, কিন্তু তারা তো রাজনৈতিক ব্যক্তি, আর যারা বিক্ষোভ করছে তারাও কিন্তু রাজনৈতিক ব্যক্তি। আমি এটাকে সমর্থন করছি না, কিন্তু এটাকে কি একেবারে খুবই অস্বাভাবিক? মানে এরকম দৃশ্য কি পৃথিবীতে ঘটে না? মানে অন্যান্য আমরা মানে পশ্চিমা দেশগুলোতে আমরা তো এরকম অহরহ দেখি, ধস্তাধস্তি, মারামারি, পার্লামেন্টের ভেতরে হচ্ছে মানে দুই দলের মধ্যে। তো আমরা এটাকে এত মানে সিরিয়াস নিচ্ছি কেন? এত সিরিয়াস না নিলেও তো পারি, কিন্তু আমরা চাই যে হ্যাঁ, যেই দীপু ভাই কি আমাদের সাথে থেকে একটু বিযুক্ত হয়ে গেলেন কিনা? আচ্ছা, দীপু ভাই ফিরে আসুক। আমি একটু মুর্তজা ভাই, আমি আপনাকে একটু বিএনপির অ্যাঙ্গেল থেকে একটু প্রশ্নটা করে রাখি, যেটা একটু বিএনপির অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করার আগে দীপু ভাই থাকলে ভালো হতো। আমি দীপু ভাইয়ের কয়েকটা কথার একটু জবাব দিই, তারপরে আপনি একটু প্রশ্ন করেন। জবাব ঠিক নয়, আমি আমার ব্যাখ্যা। আচ্ছা, দীপু ভাই চলে আসছে, তাহলে দীপু ভাই শেষ করে নিন। দীপু ভাই চলে আসছে, দীপু ভাই শেষ করে। আচ্ছা, দীপু ভাই বরং আমি মনে করি এখানে ব্যর্থতাটা, এখানে মেইনলি হচ্ছে লোকাল বিএনপি এবং লোকাল এনসিপি, তাদের নেতাকর্মীরা কই? আওয়ামী লীগের থাকলো, কিন্তু ওই পোর্শনের ওরা কোথায়? তারা নেই কেন? তারা ওই যে জ্যাকসন হাইটে যে ধরনের পাল্টাপাল্টি দেখলাম, তো সেই রিসিভ করার জন্য মির্জা ফখরুল কেন, যুব দল, ছাত্র দলের নেতারা গেলেও যে পরিমাণ শোডাউন হয়, যে পরিমাণ নেতাকর্মীরা ভিড় করে, একটা পাওয়ার ব্যালেন্স, এটা পাওয়ার ব্যালেন্স। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা যাচ্ছে মনে হচ্ছে এতিমের মতন করে তারা যাচ্ছে কেন? এনসিপির কর্মীরা কোথায়? বিএনপির নেতা কর্মীরা কোথায়? জামাতের নেতা কর্মীরা কোথায়? জামাতের নেতাকে তো মনে হয় দেখলাম না, উনি কি প্রোটোকল পাইছে কিনা আমি ঠিক জানি না, কারণ আমি দীপু ভাই তাহলে একটু আপনার কাছে আবার ফিরে আসি। কিন্তু আমাদের মুর্তজা ভাই আবার একটু ইয়া দিয়ে রাখছিল যে উনি একটু কিছু বলতে চান এই সম্পর্কে। একটা সেকেন্ড মুর্তজা ভাই, আমাদের
অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছে, তো দুইজন দর্শকের প্রতিক্রিয়া একদম পাশাপাশি, তাদেরটা একটু পড়ে শোনাই। দীপু ভাই, নওশাদ আলী সাহেব লিখছেন যে ফিরোজ সাহেব ইনিয়ে বিনিয়ে এই আওয়ামী সন্ত্রাসীকে জায়েজ করার চেষ্টা করতেছে। আর জসউদ্দিন সাহেব একদম পরের প্রতিক্রিয়াটাই, সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে খালেদ, ইউনুস মবক্রেসি কায়েম করেছিল দেশে। মুর্তজা ভাই, আপনি যদি একটু বলতেন, দীপু ভাইয়ের প্রতিক্রিয়া আপনি কথা বলতে চাইছিলেন। হ্যাঁ, ওইটার প্রতিক্রিয়ায় প্রথমে যেটা বলি যে এটা বিএনপি বলবে, এটা আমি বলবো না, কিন্তু তারপরেও ঘটনাটা যেহেতু আমি জানি সেই কারণে বলছি। বিএনপির এই 4 নম্বর গেট, যে টার্মিনাল 4 নম্বর টার্মিনালে, এই জায়গাটাতে বিএনপির গতকালকে 200 থেকে 300 নেতাকর্মী ছিল। গিয়াস আহমেদের নেতৃত্বে 200 থেকে 300 নেতাকর্মী ছিল। আর ওই গেটটাতে আওয়ামী লীগের লোকজন ছিল 20-30 জনের বেশি না। ওই জায়গাটাতে সংখ্যাটা ছিল এইরকম। ঘটনাটা যেটা হলো, যখন, এবং আপনি জানেন, আপনি আগের অংশে বলছিলেন যে ভিআইপি ভিভিআইপিরা কি ধরনের ব্যাপার হয়, এদেরকে সিক্রেট সার্ভিস বা বিশেষ ব্যবস্থায় বের করে নিয়ে যাওয়া হলে এমন গেট দিয়ে বের করে নিয়ে যায়, এই সামনে থাকা যারা থাকেন তারা বুঝতেও পারেন না যে কখন ঢুকলেন, কখন বের হইলেন, আদৌ চলে গেলেন কিনা, এটা বোঝা যায় না। তো গতকালকেও তাই হয়েছে, এদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, প্রধান উপদেষ্টার গাড়িকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। ওইটার পরপর বিএনপি নেতৃবৃন্দ জেনেছেন যে প্রধান উপদেষ্টা সঙ্গে আমাদের যারা এসেছেন তারা চলে গেছেন। তখন বিএনপির, আমি জানি দেখে বলছি, বিএনপির তখন ধারণা হয়েছে যে তাদের মহাসচিব চলে গেছে, হোটেলে যাবেন, তারা তখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জায়গাটা ছেড়ে। ওকে, আমি আমি শেষ করি, আমি এটাই একমাত্র না, তো জায়গাটা ছেড়ে ওই কারণে বিএনপিকে ওইখানে ওই সময়টাতে দেখা যায়নি। বিএনপি যখন আবার যেতে চেয়েছে তখন পুলিশ আবার আটকে দিয়েছে যে আর ওইদিকে যাওয়া যাবে না। তো এইটা হচ্ছে বিএনপির কথা। আর এনসিপির যেটা ছিল, যে এনসিপির তো মূলত তরুণ ছাত্ররা, এখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, ওদের বড় একটা অংশ ওরা মনে করেছে, বা ওদের ধারণা ছিল যে এয়ারপোর্টে গিয়ে লাভ নাই, কারণ এয়ারপোর্ট তো বিশেষ ব্যবস্থায় বের হয়ে চলে আসবে, ওইখানে তো আমরা কাউকে পাবো না, দেখবো না, যে কারণে ওরা ছিল হোটেলের সামনে, ওরা এয়ারপোর্টে যায় নাই। এই জায়গাটাতে একটা ভুল বোঝাবুঝির ব্যাপার হয়েছে। আর দিবুবের আরেকটা কথা যেটা বলা দরকার, যে প্রতিবাদ, বিক্ষোভ, ডিম ছোড়া, এটা তো পশ্চিমা বিশ্বে, উত্তর আমেরিকা, এই জায়গাটাতে তো খুব বড় অপরাধ হিসেবে দেখা হয় না, এটা ঠিক আছে, এটার একটা অংশ। আর একটা হলো গালিগালাজ। দিবু ভাই যে একটা দুইটা ভালো শব্দের কথা বলেছে, একটা দুইটাই ভালো শব্দ। আর এর মধ্যে যদি আপনার 5 মিনিট থাকে, 5 মিনিটের মধ্যে 4 মিনিট 59 সেকেন্ড হচ্ছে গালাগালি, এবং সেই গালাগালিটা আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না, এই ধরনের গালাগালি। এটা একটা, তো সেই রকম একটা জায়গাতে এই যে এই প্রতিবাদ, আগের প্রতিবাদ, এখনকার প্রতিবাদ, আপনি বিএনপির প্রতিবাদটা যদি খেয়াল করে দেখেন, কখনোই দেখবেন না যে কনসুলেটে গিয়ে লাথি দিয়ে গ্লাস ভেঙেছে। এই প্রথম প্রতিবাদের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে। আপনি কখনোই দেখবেন না যে এইভাবে করে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে। আপনি দেখবেন যে শামীম ওসমানকে যখন জ্যাকসন হাইটসে কথা বলা হয়েছে, আটকানো হয়েছে, ঠিক যেভাবে সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে আটকানো হয়েছিল। আসিফ নজরুল, এখন সমস্যাটা হচ্ছে সরকারের প্রতিক্রিয়ায়, দলের প্রতিক্রিয়ায়। শামীম ওসমানকে যখন আটকানো হয়েছিল, আমি শেষ করি, এক মিনিট, খুঁজে বাংলাদেশে কার বাড়ি কোথায়, সেই বাড়িগুলোতে আক্রমণ করেছিল যুবলীগ, ছাত্রলীগ। আর বর্তমান সরকারের সময় মাহফুজ আলমের উপরে যারা আক্রমণ করেছে তারা তো চেনা পরিচিত, লন্ডনে এবং কনসুলেটে। এর বাইরে যখন যেখানে যার উপর আক্রমণ হয়েছে, কারো বাড়ি কিন্তু আক্রান্ত হয় নাই, সরকার কিন্তু ওই প্রতিশোধমূলক ব্যবস্থাটা নেয় নাই। এখন এই জায়গাগুলো হচ্ছে পার্থক্য। আওয়ামী লীগ দেশে জনসভা করতে পারছে না, মিটিং করতে পারছে না, কার্যক্রম নিষিদ্ধ, এই কারণে সে দেশের বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, বিষয়টা তা নয়। এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগের চরিত্রটা, সেই চরিত্রের প্রকাশটাই আমরা দেশের বাইরে দেখছি। আমি শুধু দুইটা জিনিসের ক্ষেত্রে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। গিয়াস আহমেদ ভাই, আমিও মানে আমার সাথেও ওনার সম্পর্ক খুবই ক্লোজ, কিন্তু আমি গিয়াস আহমেদ ভাইয়ের দাবিটা যেটা আপনার কাছে করছে, সেটা আমি কিছুতেই এটাকে আমি 10-এ 1 পয়েন্টও দিতে পারবো না। কারণ হচ্ছে
আমি আবারও আমার উদাহরণ দেই, আমি খুবই নগণ্য একজন মানুষ, আমাকে যখন নিতে জেএফকে বিমানবন্দরে প্রথমবারের মতো আমার বন্ধুরা আসছে, বিশেষ এক কারণে আমাকে 3 ঘন্টা সেখানে আমার দেরি হয়েছিল, ওরা কিন্তু 3 ঘন্টা সেখানেই ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই গেছেন কি বাইরে, গেছেন কি বাইরে হন নাই, এই তথ্যটুকু তারা জানেন না, এইটা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য, এটার মধ্যে আমার কোনো পয়েন্ট নাই। 2 নাম্বার হচ্ছে এনসিপির লোকেরা যে পরে আপনাকে বলছে বা এনসিপির লোকেরা যে দাবি করছে তারা জানতো যে এয়ারপোর্টে গেলে তাদের দেখা পাবে না, এনসিপির লোকেরা অবশ্যই ভালো করে জানতো আওয়ামী লীগ তাদেরকে, ওই লোকজনদেরকে যাদের নেতারা তাদের আসতেছে তাদেরকে তারা প্লেকার্ড দেখাবে, তাদেরকে তারা বর্জন করবে, তাদেরকে তারা বিব্রত করতে চেষ্টা করবে। সেখানে এনসিপি এয়ারপোর্টে থাকার মতো 4টা লোক নাই, এটাও অবিশ্বাস্য। মানে হয়তো লোক নাই কিন্তু ঘটনা এটা না, মানে এটা হচ্ছে যে আমার 2 পয়সা আমি দিয়ে রাখলাম। আমি একটু দীপু ভাইয়ের কাছে যাইতে চাই যে দীপু ভাই, আপনি তাসনিম জারাকে আক্রমণ করা হয় না আপনি বলতেছেন, কিন্তু ঘটনা হচ্ছে তাসনিম জারাকে আসলে ভার্বালি প্রচুর পরিমাণে আক্রমণ করা হয়েছে। আমার এক বন্ধু আমাকে বলতেছেন যে তাকে আসলে একটি ডিমও মারা হয়েছিল, তিনি শেষ মুহূর্তে কোনোভাবে ডাক করে বেঁচে যান এবং যে ভাষায় তাকে গালাগালি করা হয়েছে সেরকম আর কখনো ঘটে নাই। মুর্তজা ভাই বললেন যে কনসুলেট আক্রমণ করার মতো ঘটনা কখনো ঘটে নাই। আপনার মন্তব্য একটু শুনতে চাই। শুধু একটি লেজ জোড়া দিয়ে জামাতে ইসলামীর নেতা তাহের ভাই যে বেরিয়ে আসলেন, তিনি আসলে কোন পথে বেরোলেন? তিনি কি ডক্টর ইউনূসের সাথে বেরিয়েছিলেন, আগে বেরিয়েছেন, পরে বেরিয়েছেন? তার ক্ষেত্রে কি হয়েছিল আমাদের কি জানা আছে? এই লেসটা আবার আমরা গোলাম মুর্তজা ভাইয়ের কাছে জি আমি এটা বলি, জামাতে ইসলামীর নেতাও এই দলের সঙ্গেই ছিলেন। এই দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, আক্তার ছিলেন, যারা ছিলেন এবং প্রেস উইং এর 2 জন ছিলেন। জি, আমি প্রেস উইং এর 2 জনকে দেখতে পেয়েছি। তাহের ভাইকে আমি এক ঝলক দেখেছি, তারপরে তাহের ভাই ছিলেন। তাহের ভাই কোথায়, যে জায়গাটাতে ঘটনাটা ঠিক যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে সেই জায়গা থেকেই জামাত ইসলামীর নেতাকর্মীরা ওনাকে সেভ করে নিয়ে গাড়িতে তুলেছে এবং আওয়ামী লীগের মূল ক্ষোভটা, মূল রাগটা অন্য কারো উপরে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে তারা যে বিশেষ সম্মান দেখিয়েছে তার কারণটা হচ্ছে মূল রাগটা ডক্টর ইউনূস এবং মূল রাগটা হচ্ছে এনসিপির উপরে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমি একটু দীপু ভাইয়ের কাছে চাই যে দীপু ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে যে তিনি আসলে উনার নিজেকে ছাড়া কাউকে আসলে কেয়ার করেন না, মানে আমার এন্টোরেজ হিসেবে যারা গিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে তিনি নিরাপদে বেরিয়ে গেলেন, এইটা হচ্ছে উনার বিপক্ষে সবচেয়ে বড় সমালোচনা। আর পাশাপাশি সমালোচনা তো আমরা করতেই পারি, এনসিপি কেন তাদের লোক গেল না, বিএনপির লোকেরা কেন চলে আসলো, এটা আমার কাছে কিন্তু একটা বারমুডা ট্রায়াঙ্গেল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাইর হন নাই কিন্তু তারা জানছে যে উনি বাইর হয়েছেন, এটা হইতেই পারে না। ইটস অ্যান অ্যাবসার্ড। আমি গিয়াস ভাইকে আজকে পাইলে আজকেও জিজ্ঞেস করবো, এবং গিয়াস ভাই আমার ধারণা, মানে আমি জানি না, আমি গিয়াস ভাইকে পাইলে এটা জিজ্ঞেস করবো। এটা আমার কাছে বারমুডা ট্রায়াঙ্গেল। আমি এটা যতক্ষণ পর্যন্ত না জানতেছি এটা আমি জানতে চেষ্টা করবো। এনসিপির ব্যাপারটাও যদি আপনি বলেন, জামাতের ব্যাপারটাও যদি একটু আপনি আমার বলেন দেবু ভাই। না, মানে আমার কাছে তো এটাও খুব লাগলো যে জামাতের যারা নেতা কর্মী শুধু তাদের নেতাকে নিয়ে বেড়ে চলে গেল, তাহলে অন্যদের ছিল না। আমি ভাবলাম যে ওখানে বিএনপি বা এনসিপির কেউ ছিল না, তাহলে জামাতের নেতা কর্মীরা মানে সবার দায়িত্ব নিল না, এটা কেমন কথা? এটাও একটা মানে আমি মানে এই খটকা লাগতেছে। এছাড়া ভিডিওতে আমি আসলে দেখি নাই, সেই কারণে আমি নিশ্চিত না, থাকারই কথা যে তারা একসাথেই বের হয়েছে। হয়তো মানে জামাত তো অনেক কৌশলী, তারা হয়তো আগে থেকে খবর জানতো, হয়তো খুব দ্রুতই তার নেতাকে আলাদা করে নিয়ে চলে গেছে, এটা হইতে পারে। তবে আমি আবারও বলি যে যারাকে উদ্দেশ্য করে গালিগালাজ করা, তাকে ওই যে আবার কেউ আবার তার মধ্যে সেন্সিবল কেউ বলছে যে আপাকে মারিস না, একে মার, ওই আক্তারকে মার, রাজাকারের বাচ্চাকে মার, এইগুলো আমি মানে আওয়ামী লীগ মানে বাংলাদেশের যে বিবদমান কালচার এই রাজনৈতিক দলগুলোর এবং রেশারেশি এবং এমন একটা মানে পট পরিবর্তনের পর মানে খুব মানে আমি খুব আশা করব না যে খুব মানে সুশৃঙ্খল ভাবে প্লাকার্ড দেখায় প্রতিবাদ করবে, গান গেয়ে গেয়ে প্রতিবাদের ওখানে ভাষা প্রয়োগ করবে, এটা তো আশা করা যায় না। আমি কিন্তু সাপোর্ট করছি না পুরো কার্যক্রমটা, এটা না হলে ভালো হতো, সবচেয়ে ভালো হতো মানে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে ওখানে উপস্থিত থাকতো, করতালি দিয়ে আসতো এবং বলতো যে বাংলাদেশের পক্ষে যাতে জাতিসংঘে এই যে আমাদের অগ্রগতি, এই যে সংস্কার, সামনে যে নির্বাচন হবে সেটার জন্য যদি সবাই মিলে ফুলের মালা দিয়ে যদি তাদেরকে নেতৃবৃন্দকে মানে স্বাগত জানাইতো, তাহলে খুবই খুশি হতো এবং এটা মানে বিশ্বে একটা অন্যরকম একটা খবরও হতো। কিন্তু এটা তো আশা করা যায় না, এটা তো আমরা সব জানি
কিন্তু আমি বলছি যে এর চেয়েও খারাপ হতে পারতো। সেই তুলনায় আমি মনে করি যে এটা এত মানে মারাত্মক খারাপ হয়নি। কিন্তু তার মানে এই নয় যে আমি সাপোর্ট করছি। একটা গণমাধ্যম কর্মী হিসাবে আমি সব সাইটই ব্যাখ্যা করব। মানে এখানে তো ধরেন মানে আওয়ামী লীগ সাইটে কেউ ব্যাখ্যা দেওয়ার কেউ নেই। আমি সেই কারণে মানে স্বপ্রণোদিত ওই রাষ্ট্র নিযুক্ত মানে উকিল হিসাবে আমি কথা বলতেছি আর কি, যে আওয়ামী লীগকে ডিফেন্ড করতেছে অনেকটা বলতে গেলে। যে আমি তো বাংলাদেশের রাজনীতির কালচারটা বুঝি, নিউ ইয়র্ক জ্যাকসন হাইটের কালচার আর এখানকার কালচারের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই রেশারেশি কামড়া কামড়ি এখানে বাংলাদেশে হয়তো আওয়ামী লীগ এখন হয়তো গোপনে চলে গেছে, কিন্তু জ্যাকসন হাইটে বা নিউ ইয়র্কে আমেরিকায় তো তারা আর পালাবে না। তারা যখন উপস্থিত থাকবে তখন তাদের কালচার কি হতে পারে, যখন তারা ছিল না অন্য পক্ষ যখন ছিল তাদের কালচার কি ছিল, সেগুলো তো সবই দেখেছি জেনেছি। গোলাম মুর্তজা আমি এটা একটু অন্যভাবে প্রশ্ন করে দিব ভাই, আপনার কাছে কি মনে হয় যে ধরা যাক আওয়ামী লীগের মানে এক অদ্ভুত, আবার সরকারের ব্যাখ্যা আমি বুঝি না। সরকার একসময় বলে যে সরকারের ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন কার্যক্রম নিষিদ্ধের সাথে দল নিষিদ্ধের পার্থক্যটা কতখানি সেটা আমি ঠিক বুঝতে পারি না। কিন্তু আওয়ামী লীগ যদি এখন তাদের কার্যক্রম নিষিদ্ধের জায়গা থেকে আন্তর্জাতিকভাবে এইটার একটা মানে তৈরি করতে চায়, যে কারণে এখানে আওয়ামী লীগ বিএনপি করা, সেটা কি তাদের পক্ষে গেল? মানে আজকে যে কাজটা, গতকাল যে কাজটা আওয়ামী লীগ করেছে, তার কিছুদিন আগে যে কাজটা আওয়ামী লীগ করেছে, সেটা কি তাদের পক্ষে যাচ্ছে ঘটনাটা? মানে আপনার বিবেচনায় কি মনে হয়? না না না, এটা তো পক্ষে যাচ্ছে না, বরং এটা আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য আরো ক্ষতি হলো। এই ঘটনার পর দেখবেন যে বাংলাদেশ থেকে মানে বিএনপি, জামাত, এনসিপি সবাই একযোগে এটা নিন্দা করছে এবং তারা ঐক্যবদ্ধ হলো। বরং আগামী নির্বাচনে যাতে তারা অংশ না নিতে পারে সেই দাবিটা কিন্তু আজকে জোরালো হলো। এবং ইতিমধ্যে কিন্তু এনসিপির নেতা নাহিদ ইসলাম কিন্তু সেই দাবিটা করছে যে তাদেরকে পুরোপুরি মানে দলগতভাবে তাদেরকে যাতে নিষিদ্ধ করা হয়, যাতে নির্বাচন না করতে পারে। এমনিতেই জাতীয় পার্টি সহ তাদেরকে মানে নির্বাচনে যাতে না আসতে পারে এই ব্যাপারে একটা দাবি আছে, যেখানে বিএনপি চাচ্ছে যে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হোক। এখন কিন্তু এটা আরো মানে জোরালো হইলো। ফলে এই ঘটনার মধ্য দিয়ে বিএনপির কিন্তু রাজনৈতিক কোনো প্লাস পয়েন্ট হলো না। মানে এইটুক নোংরামি না করলেও পারতো। তারা মানে একটা সুশৃঙ্খল ভাবে যদি প্রতিবাদ করতো তাহলে বরং বলতো যে না এইটুক তো তাদের গ্রহণযোগ্যতা আছে যে তারা প্রতিবাদ করছে, বরং এইটা করে তারা নিজের পায়ে কুড়াল মারলো। আমি একটু মুর্তজা ভাইয়ের কাছে আসি, যে মুর্তজা ভাই প্রতি বছর জাতিসংঘের অধিবেশন হয়, সেই জাতিসংঘের অধিবেশনে মানে সরকার প্রধানরা আসেন, বাংলাদেশ থেকে সরকার প্রধানরা সাধারণত আসেন, বিশ্বের নানা দেশ থেকে, অধিকাংশ দেশ থেকে সরকার প্রধান আসেন। কিন্তু এইবারে আমার চোখে পড়লো যে তিনটি দল থেকে প্রথমে 4 জন নেতা, পরে সমালোচনার মুখে বিএনপির সমান সমান করে অন্য 2 দল থেকেও 2 জন করে নেতা নিয়ে আসা হলেও কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস একটি মানব ঢাল ব্যবহার করলেন। কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস জানতেন যে তিনি বিদেশে এখন চরম, মানে দেশে যেহেতু তাকে নিয়ে কিছু বলা যায় না, না বলা যায় তার যেহেতু শুনতে হয় না, বিদেশে গেলে হয়তো শুনতেও হবে, সেই জন্য তিনি একটি মানব ঢাল হিসাবে রাজনৈতিক নেতাদের নিয়ে আসলেন। এইটার ব্যাপারে আপনার কি মনে হয় যে মানে আসলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আখতার হোসেন এবং জনাব আবু তাহেরকে আনা হলো যাতে মানে মনোযোগটা ওদিকে থাকে বা ডিম যা থাকে তা ওদিকেই যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে না যায়? ব্যাপারটা কি এরকম? দেখেন খালেদ, এটা যুক্তি হিসেবে খুব দুর্বল যুক্তি। যারা এই যুক্তিটা দিচ্ছেন আমি তাদের যুক্তিকে খুবই দুর্বল যুক্তি মনে করছি এবং এর কোনো বাস্তব ভিত্তি নাই। তার কারণ হচ্ছে ডক্টর ইউনূস বা তার সফরসঙ্গীদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা বেসামরিক কেউ করে না। নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাটা করবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংস্থা। এটা ডক্টর ইউনূসও জানেন, আমি আপনি সবাই এটা জানেন। এখানে বিএনপি তার নিরাপত্তা দিবে না যে ডক্টর ইউনূস এই কারণে মির্জা ফখরুলদেরকে নিয়ে আসবেন। কি কারণে নিয়ে এসেছেন সেটা নানা রকমের ব্যাখ্যা হতে পারে। দেখেন, আগামী 5-6 মাসের পরে নির্বাচন, এই সরকার থাকবে আর 5-6 মাস, তারপরে গিয়ে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল একাধিক একটা ছোট্ট মানে ইনফো আপনার সঙ্গে একটু শেয়ার করি। আমার একজন বন্ধু তিনি জানাচ্ছেন যে বিএনপি অ্যাক্টিভিস্টরা লন্ডনে বাংলাদেশ হাই কমিশনরে ভ্যান্ডালাইজ করছে, পিকচার এবং ফার্নিচার ভাঙচুর করছে। মানে কখনো এটা করে নাই অর্থে তিনি এটা আমাকে জানাইছেন। মানে মানে আপনি যদি এইটাও একটু পরে আপনার অন্য কথার মাঝখানে যদি একটু বলতেন। জি, তো মির্জা ফখরুলদের নিয়ে আসার কারণ আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আগামী 5-6 মাস পরে একটা নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক একটা সরকার গঠিত হবে, রাজনৈতিক একটি সরকার ক্ষমতায় আসবে, দেশ পরিচালনা করবে। সেরকম একটা সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের সফরে আসছেন, এখানে
জাতিসংঘের ভেতরে এবং বাইরে যুক্তরাষ্ট্র সরকারের বহু সংস্থার সঙ্গে, বহু মানুষের সঙ্গে ডক্টর ইউনূসের মিটিং হবে, আলোচনা হবে নানাবিধ বিষয় নিয়ে। ইভেন এই সমস্ত বিষয়ের মধ্যে যে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। এই জায়গাটাতে চাওয়া হয়েছে এইরকম ভাবে যে যদি রাজনৈতিক নেতৃত্ব ডক্টর ইউনূসের এবারে সফরসঙ্গী হয়ে আসেন, তাহলে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে, ইউএন এর সঙ্গে বাংলাদেশ সরকারের বা ডক্টর ইউনূসের সরকারের যে সমস্ত আলোচনা চলছেন, রাজনৈতিক নেতৃত্ব তার অংশীজন থাকলেন, তাদের দেখা থাকলো, জানা থাকলো, বোঝা থাকলো, এটা বাংলাদেশের জন্য, পরবর্তী সরকারের জন্য আলোচনা বা যা কিছুই বলি না কেন সেইটার জন্য একটা সহায়ক পরিবেশ তৈরি হবে। আর আরেকটা জিনিস, যে রেওয়াজ ছিল না সরকারি দলের বাইরে কখনো রাজনৈতিক দলের কর্মী নেতাদেরকে সম্পৃক্ত করা, এই সরকার হয়তো সেটাও একটা দেখাতে চেয়েছে যে রাজনীতিতে সক্রিয় দলগুলো, সেই দলগুলোর নেতাদেরকেও সফরসঙ্গী করা হলো। এইগুলো অনেক কিছু কারণ হতে পারে, কিন্তু এই কারণটা কোনোভাবেই ওই কারণ না যে মানব ঢাল হিসেবে ব্যবহার করার জন্য বিএনপি যাতে আওয়ামী লীগের বিপরীতে মাঠে থাকে সেটা প্রমাণ করানোর জন্য বা কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আসা হলো। এটা যুক্তি হিসেবে আমার কাছে অত্যন্ত দুর্বল যুক্তি, এবং আমার কাছে অবশ্যই কোনো ভিত্তিমূলক যুক্তি মনে হয় না। দীপু ভাই, এই ব্যাপারে আপনার মন্তব্য একটু আমি শুনতে চাই। যে আসলে আমার প্রশ্ন, মানে মুর্তজা ভাই যেটা বলছেন, প্রশ্নটাও যে শুনছেন, আমি শুধু যুক্ত করতে চাই যে অনেকেই বলতেছেন যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এসে অ্যাটলিস্ট বিএনপি এবং কিছু ক্ষেত্রে জামায়াত, তাদের আসলে কোনো পয়েন্ট যোগ হয় নাই, বরং তাদের কিছু পয়েন্ট বিয়োগ হইল। এই সরকারের অংশীদার হিসাবে বিদেশে এসে তারা আসলে রাজনৈতিকভাবে লুজ করলেন, কারণ এই সরকারে ইতিমধ্যে নিজেদেরকে ব্যর্থ প্রতিপন্ন করেছেন। ওই সরকারের ব্যর্থতা নিজেদের গায়ে লাগানোর কোনো যুক্তি হয় না। আপনি যদি একটু বলেন। না, সেটা সত্য, কিন্তু এই দায় তো এড়াতে পারে না। সুতরাং বিএনপি এবং জামাতকে এই দায়টা নিতেই হবে, এবং তারা নিয়েছে, এটা ভালো করেছে। কিন্তু ওই একটা কথা আমি যুক্ত করতে চাই, এই টিম সিলেকশনটা কিন্তু আসলে আমার পছন্দ হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে মাপের মানুষ, উনি মানে দলকে সিলেক্ট করছে, কিন্তু তার বাইরেও গুরুত্বপূর্ণ অনেকগুলো মানুষ কিন্তু বাদ পড়ে গেছে। দেখেন, ডাকসুর সাবেক 3 জন ভিপি, তারা 3 জনই কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন। আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না এবং নুরুল হক নূর, এই 3 জনের একজনও নেই। তারপরে দেখেন কর্নেল ওলি নেই। মানে ফিরোজ ভাই, কে নেই এটা বলে তো শেষ করা যাবে না। আমি বলি যে উনার একটা টিম, উনি যেটা গোলাম মুর্তজা বলছিল যে বিভিন্ন যে স্টেক হোল্ডারদের সাথে যে কথা বলবে, জি, সেই কথা বলা, এবং যেহেতু নির্বাচন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্কটা আরো গভীর করা, কিভাবে স্মুথলি দেশে ফিরে যাতে নির্বাচনের বৈতরণীটা পার হওয়া যায়, সেই আলোচনাটা তারা একান্তে করতে পারতেন। কারণ ওখানে আসলে এত ভিড়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে খুব দ্বিপাক্ষিক অনেকগুলো বৈঠক করতে পারবেন, অনেক সুযোগ আছে, সেটা আমার মনে হয় না। বরং গুরুত্ব হচ্ছে দেশের রাজনীতি হয়তো এখানে কথা বলা মানে কিছুটা কঠিন বা জটিলতা। সেই 10 জন 8 জন বা 10 জন যদি নিউ ইয়র্কে যেতেন, কথা বলতেন, তাহলে এই টিম সিলেকশনটা ভালো হতো এবং এটা প্রেজেন্টেবল হতো। এখন আপনি এনসিপি কে বিবেচনা করলেন, তাহলে ওই যে এবি পার্টি মুজিবুল হক মঞ্জু নাই কেন, গণ অধিকার পরিষদ নেই, এই প্রশ্নগুলি আমি বললাম আজকে, এই প্রশ্নগুলি কিন্তু উঠবে। এই সিলেকশনের ক্ষেত্রেও আমার মনে হয় যে আরেকটু ম্যাচুরিটি পরিচয় দিলে ভালো হতো। এই আলোচনাটা দরকার ছিল সামনে। এনসিপি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। উনারা এনসিপিরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসাইছে, এনসিপি বিপ্লবের দল, এনসিপি থাকবেই। জামায়াত এবং বিএনপি দুইটা বড় দল হিসেবে ছিল। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পলিটিশিয়ান সিলেকশন হচ্ছে এনসিপি এন্ড আদার টু। আমি মনে করি যে উনি যেহেতু ব্যক্তি, ওনার উচিত ছিল যে এখানে রাজনৈতিক প্রজ্ঞাটাকে সামনে আনা। এখানে মানে দলের চেয়ে ব্যক্তি গুরুত্বটা দিলে ভালো হতো, এটা আমার বিবেচনা। এটা অন্যরা হয়তো বিবেচনা নাও করতে পারে। আর এনসিপি তো অবশ্যই তাদের একটা প্রতিনিধি 1 জন বা 2 জন থাকলো, 5 জনও থাকলো, কিন্তু এটাও মাথায় রাখা দরকার, যে সময় মানে এই বিপ্লবটা সংগঠিত হয়েছে বা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, তখন কিন্তু এটা এনসিপি না, তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি তারা। তো সুতরাং ওই চরিত্র আর এই চরিত্র কিন্তু এক করা যাবে না। এখন এই দলটা যদি এতই গুরুত্ব হইতো, তাহলে নিবন্ধনটা দেরি হচ্ছে কেন? নিবন্ধন তো পেয়ে যেত। আজকে দেখলাম শাপলাও তাদেরকে দেয়নি।
মানে কথা বললে অনেক রকম কথা বলা যায়, আমি এই বিতর্কে যেতে চাই না। বিতর্ক হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা খুবই প্রতিনিধিত্বশীল, মানে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে যারা খুব সক্রিয় ছিল, পরিচিত মুখগুলো ছিল, সেই মুখগুলো যদি থাকতো তাহলে সবার জন্য ভালো লাগতো, আমার জন্য ভালো লাগতো। এটা আমার ব্যক্তিগত মানে একটা আকাঙ্ক্ষা বা বহিঃপ্রকাশ। মনে হয় এই জন্য রাজনৈতিক সংকট নিরসনে, যেহেতু এখনো নির্বাচন, দেখেন নির্বাচন হবে, কিন্তু বহু মানুষ কিন্তু মনে করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই অনিশ্চয়তার দেয়ালগুলি কারণ হচ্ছে যে এই অনিশ্চয়তাটা আপনি বলেন বলে, মানে আমি কথার কথা বলতেছি, মানে আমরা সবাই মিলে এই অনিশ্চয়তার কথা বলি বলেই মনে মানুষের মনে অনিশ্চয়তা। আমি তো কোনো অনিশ্চয়তা দেখি না, আমি দেখি ফেব্রুয়ারিতে যথাযথ ইলেকশন হবে। আপনি অনিশ্চয়তা কই দেখেন? সরকার তো নির্বাচনের ট্রেনে লাইনে, আমি তো দেখি না, কিন্তু এই নেতারাই তো বলছেন। কালকে যে নাসিরউদ্দিন পাটোয়ারি ওই যে নির্বাচন কমিশন ভবনের সামনে, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কিছু নেতা নেত্রী আছেন যারা মনে করেন যে নির্বাচনটা হবে না, কিন্তু তারা এটা কেন মনে করে? তাদের প্ল্যাটফর্ম থেকে যখন বলে তখন কিন্তু মানুষ কিন্তু ধাক্কা খায় যে হবে তো, এই আলোচনাটা কিন্তু আছে। কারণ তারা সেটা বলতে চান যে নির্বাচনটা কেমনে হবে তারা এটা দেখে নেবেন, এটা একটা আলাদা কথা। যাই হোক দীপু ভাই, আমি পিয়ার না হলে নির্বাচন হবে না এই কথা কি জামাত বলেনি? একাধিক জামায়াত আবার একটু ফাঁক রাখছে, ওটা হলো উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আমরা আলোচনা করে ঠিক করে নিব, সেটাও বলে আর কি, মানে যাই না আমি। যাই হোক, এটা ওনাদের সাথে কথা বললে এটা বোঝা যাবে। তবে মুর্তজা ভাই, আজকে আপনাকে আমার বন্ধুরা অনেক বেশি দেখতেছেন। এইখানে আমার একজন সিনিয়র বন্ধু যিনি আমেরিকাতে থাকেন, তিনি বলতেছেন যে 60-70 জনের মতো জামাতে ইসলামীর সমর্থকরা গিয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে জনাব আবু তাহেরকে সেখানে রিসিভ করেছেন এবং তাকে নিয়ে আসলে খুব আনন্দ করতে করতে তারা সেখান থেকে চলে গিয়েছেন। একই জায়গায় থাকা বিএনপির, মানে ওনারা আরেকটা প্ল্যাটফর্মে ছিলেন, তারা এখানে এসে পৌঁছতে পারেন না এবং তারা ভুল খবর পেয়েছিলেন। এটা খুবই ইন্টারেস্টিং, মানে বিএনপির এরা ভুল খবর পায়, জামায়াত কেন ঠিক খবর পায়, এইটা একটু আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে। তবে আমার এটা প্রশ্ন না, আমি এটা আপনাকে জানানোর জন্য একটু জানায় রাখলাম। আমি দর্শকদেরকে একটা প্রশ্ন করছিলাম যে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ মিলে একটি দলে পরিণত হওয়ার আলোচনা চলছে, প্রিয় দর্শক এমন উদ্যোগ সমর্থন করেন কিনা? শতকরা 66% দর্শক এটি সমর্থন করছেন, শতকরা 34% এটি দর্শক সমর্থন করছেন না, 23,000 এটি ভোট দিয়েছেন। মুর্তজা ভাই, আপনার জন্য আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে সরকারের যিনি প্রধান উপদেষ্টা, যিনি প্রেস সচিব আছেন, আমাদের শফিক ভাইয়ের অন্যতম কাজ আমরা যেটা দেখি সেটা হলো যে এই সরকার কতটা জনপ্রিয়, এই সরকার কতটা জনবান্ধব সেটা প্রচারণা করা। একটি দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারকে এত পপুলিস্ট হতে হবে কেন? মানে 78% বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট, এইটাতে আসলে তৃপ্তি নেয়ার কি আছে? মানে একটা জরিপ 78% লোক জনগণের এতে সন্তুষ্ট না, আপনার মতামত আমরা শুনতে চাই যে 78% মানুষের জড়িত। এই জরিপটা নিয়ে আমি এই জরিপটা খুব ভালো মতো যে দেখেছি, পর্যালোচনা করেছি তা না, এবং এই কারণে আমি এটা নিয়ে কথাও বলি নাই। আমি অন্য কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম গত কিছুদিন। আর শফিকুল আলম প্রেস সচিব, তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন, তিনি এখন নিউ ইয়র্কে আছেন। তো শফিক ভাই যা বলেছেন এবং আপনার যে প্রশ্ন, কোনো কিছু জানার থাকলে শফিক ভাইয়ের কাছ থেকে এটা জানতে পারলে, জানতে কি বলেছেন, আমি বললাম যে এই পুরো জরিপটা আমি আমার অন্যান্য পুরো কাজ নিয়ে ওয়াশিংটন, নিউ ইয়র্ক সবকিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমি এটা ঠিকভাবে লক্ষ্য করতে পারি। আমি শুধু দীপু ভাইয়ের একটা জায়গাতে একটু কথা বললি। দীপু ভাই যে কথাটা বলছেন যে টিম সিলেকশন, অনেকের নাম বললেন, তারা সবাই আমাদের সম্মানিত শ্রদ্ধেয়, শুধু এই আন্দোলন নয়, বহু আন্দোলনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু এটা টিম বাড়ালে যে খুব বেশি কোনো কিছু হতো তা না। তখন আবার আরেক রকমের সমালোচনা হতো যে কেন এত বড় টিম, আরো 10 জন বৃদ্ধি করলে এত বড় টিম হতো। এটা আমার কাছে মনে হয় যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, আমি যদি আরেকটু সরাসরি বলি যে বাইলেটারাল আলোচনা করতে পারবে কি পারবে না, রাজনৈতিক আলোচনা করতে পারবে কি পারবে না, ডক্টর ইউনূসের যে সমস্ত প্রোগ্রাম আছে তাতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে তার যে একটা ব্যক্তিগত জায়গা থেকে তার যে একটা সম্পর্ক আছে, তার যে একটা ইতিবাচক গ্রহণযোগ্যতা আছে, এই জায়গাটিতে
এই যে রাজনৈতিক নেতৃত্ব, বড় দুটি রাজনৈতিক দলের নেতৃত্ব যে এইখানে আসা, সেই জায়গাটাতে একটা লিংক তৈরি হবে পরবর্তী। যেমন বলা হয় না যে ডক্টর ইউনূসকে সরকার বাংলাদেশ কাজে লাগায় না, তো এই যে জায়গাটা, তো এই জায়গাটা একটা লিংক তৈরি হবে এবং পরবর্তী রাজনৈতিক নেতৃত্ব যদি চায় তাহলে এই জায়গাটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। কারণ ট্যারিফ বিষয়ক যে আলোচনায় আপনারা প্রকাশ্যে যে আলোচনা দেখেছেন, আমরা ভেতরে থেকে যে আলোচনা দেখেছি, সেরকম একটা মুর্তজা ভাই বোধহয় মানে ফোন আসছে এই জন্য, হ্যাঁ উনি টেলিফোনটি দিয়ে কথা বলছিলেন, সেজন্য ওনার টেলিফোনের কারণে বোধহয় সংযোগটি কেটে গেল। আমি